যে কোনো একটি ক্লাসের বইকে হাতে নিয়ে নিন। প্রথম পাতা খুললেই সেখানে দেখতে পাবেন ভারতের সংবিধান প্রস্তাবনা অংশ। সেখানে রয়েছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি। তাহলে এই যে শব্দগুলো পেলাম তার মধ্যে গণতন্ত্র এবং সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র, এই দুটি শব্দের কি অর্থ? আমরা সকলেই কিন্তু এই শব্দের অর্থগুলো খোঁজার চেষ্টা করেছি এবং একটা উত্তর পেয়েছি যে ওই গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এই যে শব্দ দুটি, সেই শব্দ দুটি কম বেশি একই অর্থ বহন করে। এখন প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এই শব্দ দুটি কি একই অর্থ বহন করে? যদি একই অর্থ বহন করে তাহলে এই দুটি শব্দকে আলাদা আলাদা করে কেন আমাদের সংবিধানে দেওয়া রয়েছে বা আলাদা আলাদা করে কেন সেগুলো স্থান পেয়েছে? গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুটি শব্দের অর্থ যদি একই হয় তাহলে তো যে কোনো একটা শব্দকে লিখলেই হয়ে যেত। দুটো শব্দ লেখার অর্থ কী? এবং এই দুটো শব্দ যদি একই হয় তাহলে আমরা কেন চীনকে প্রজাতান্ত্রিক দেশ বলি, কেন গণতান্ত্রিক দেশ বলি না? এই দুটি শব্দের অর্থ যদি একই হয় তাহলে আমরা কেন ইংল্যান্ডকে গণতান্ত্রিক দেশ বলি, কেন প্রজাতান্ত্রিক দেশ বলি না? আবার ভারতকে আমরা কেন গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র বলি? আজকে এই ভিডিওটা দেখলে আপনাদের মনের মধ্যেকার এই যে কনফিউশন সেগুলো সব কিন্তু দূর হয়ে যাবে, যে গণতন্ত্র কি, প্রজাতন্ত্র কি, ভারতবর্ষ কেন গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, চীন কেন প্রজাতন্ত্র এবং তার সঙ্গে ইংল্যান্ড কেন গণতান্ত্রিক দেশ। বেশ, আসুন তাহলে আমরা প্রথমে গণতান্ত্রিক দেশ ব্যাপারটা কি একটু জেনে নিই। গণতন্ত্র বা ডেমোক্রেটিক, যেটা গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ ডেমো এবং ক্রেটিক, যার অর্থ হচ্ছে জনগণ এবং শাসন। ডেমো মানে হচ্ছে জনগণ এবং ক্রেটিক মানে হচ্ছে শাসন, অর্থাৎ ডেমোক্রেটিক মানে হচ্ছে জনগণের শাসন। বিষয়বস্তুটা কি না, বিষয়বস্তুটা হচ্ছে যে সেই দেশের মানুষের ভোটাধিকার থাকবে এবং সেই ভোটাধিকার প্রয়োগ করে সেই দেশের মানুষ তাদের যে সরকার তাকে নির্বাচন করবে। এটাকেই বলা হচ্ছে গণতন্ত্র। তাহলে গণতন্ত্রের প্রথম শর্ত কি? গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি, অর্থাৎ মানুষ তাদের ভোটাধিকারকে ডাইরেক্ট প্রয়োগ করে তার সরকারকে নির্বাচন করবে। তাহলে ভারতবর্ষ অবশ্যই একটি গণতান্ত্রিক দেশ। কেন না, আমরা কিন্তু সকলেই ভোট দিই এবং সেই ভোটের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী বা অন্যান্য যা কিছু রয়েছে তারা কিন্তু নির্বাচিত হয়। তাহলে গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে মানুষ নির্বাচন করবে কে তাকে শাসন করবে, মানুষ নির্বাচন করবে কে এই দেশকে চালাবে। তার জন্যই আমরা ভারতীয়রা, আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এর সঙ্গে আরেকটা কন্ডিশন কি রয়েছে? এর সঙ্গে আরেকটা কন্ডিশন রয়েছে, পিপল ক্যান পার্টিসিপেট উইথ গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষ, জনগণ বিভিন্ন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিতে তারা অংশগ্রহণ করতে পারবে। এই দেখুন, এদিকে আমি লিখেছি যে নাগরিকদের ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠিত হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সরকারের কাজের হিসাব জনগণ জানার অধিকার রাখবে, তবেই কিন্তু সেটা গণতন্ত্র হবে। এখন এটা যদি গণতন্ত্র হয় তাহলে প্রজাতন্ত্রতে এমন কি রয়েছে যাকে আলাদা করে ব্যাখ্যা করতে হলো? প্রজাতান্ত্রিক বা রিপাবলিক বলে কোন একটি দেশকে ঘোষণা করা হচ্ছে। এখন দেখুন, এই যে রিপাবলিক, তাকে বলা হচ্ছে যে হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তাহলে এই যে প্রজাতন্ত্র, সেখানে কি হচ্ছে? সেখানে প্রজাতন্ত্রের যে সর্বাধিনায়ক, যিনি হেড, তিনিও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসবেন। এখন মানুষের দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারেন অথবা মানুষের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসতে পারেন। দেখুন এখানে প্রজাতন্ত্রে কি লিখেছি, রাষ্ট্রের প্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হবেন। এবং দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে? দ্বিতীয় কন্ডিশন রয়েছে যে রাজতন্ত্রে কোনো স্থান সেখানে কিন্তু থাকবে না। মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট দেয়ার, সেখানে কিন্তু মোনার্কি সিস্টেম বা এই যে রাজতন্ত্র তার কিন্তু কোনো স্থান থাকবে না।
এখনও আশা করি পরিষ্কার কিছু হয়নি। এখন উদাহরণগুলোকে একটু দেখে নিই। আপনি যদি এই উদাহরণগুলোর দিকে তাকান, প্রথমেই ইংল্যান্ড, সেটা হচ্ছে গণতন্ত্রের অধিকারী। সেখানে কি হয়? সেখানে গণতন্ত্র আছে কিন্তু প্রজাতন্ত্র নেই। অর্থাৎ সেখানে মানুষজন ভোট দেয় এবং ভোটের মাধ্যমে কিন্তু একজন নির্বাচিত হয়। তারপরেও কিন্তু ইংল্যান্ডে কিন্তু রানী রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু প্রজাতন্ত্রের কোনো স্থান নেই। অর্থাৎ সেখানে শুধু গণতন্ত্র রয়েছে, মানুষ ভোট দেয়, ভোটাধিকার প্রয়োগ করে, ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে একজনকে নির্বাচন করে নেয় এবং সে দেশ চালায়, এবং তার উপর একজন রানী রয়েছে, তাকে কিন্তু সরানো যায় না। তাহলে শুধুমাত্র এইটুকুর জন্য ইংল্যান্ডকে গণতান্ত্রিক দেশ বলতে পারছি। ঠিক একই রকমভাবে প্রজাতন্ত্রে কি হচ্ছে, কোথায় প্রজাতন্ত্র রয়েছে? চীনে প্রজাতন্ত্র রয়েছে। সেখানে বিষয়টা কি হচ্ছে? সেখানে দেখুন একটাই পার্টি, একটাই রাজনৈতিক দল, সেই কিন্তু সেখানে রাজত্ব করছে। শুধু তাদের যে হেড সে কিন্তু বদলে যাচ্ছে। কিসের মাধ্যমে বদলাচ্ছে? সেই দলের যে অন্যান্য কার্যকারী সদস্য আছে তাদের দ্বারা বদলাচ্ছে। তাহলে এখানে কিন্তু রাজতন্ত্রের কোনো স্থান নেই। কোনো একটা পরিবারের মানুষই যে বংশ পরম্পরায় সেখানে রাজত্ব করবে এমন কিছু নয়। সেখানেও কিন্তু অল্প গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দলের মানুষ তারা কিন্তু ভোট দিয়ে একজনকে নির্বাচন করছে। তাহলে জনগণ কিন্তু সেখানে সরাসরি ভোট দিতে পারছে না। চীনের যে সরকার গঠন হচ্ছে সেই সরকার গঠনে কিন্তু সেখানকার জনগণ কিন্তু সরাসরি ভোট দিতে পারছে না। কি হচ্ছে? একটা নির্দিষ্ট দলের মানুষ, সেই নির্দিষ্ট দলের মানুষ ভোট দিয়ে তারা কিন্তু একজনকে নির্বাচন করছে। তাহলে এখানে কিন্তু রাজতন্ত্র নেই যে রাজার ছেলে রাজা হবে, এরম কিন্তু নয়। সেখানে একজন রয়েছে প্রধান, সেই প্রধান নির্বাচিত হচ্ছে সেই দলের মানুষজন বা সেই দলের সদস্যের দ্বারা, তাই তাকে বলা হচ্ছে প্রজাতন্ত্র। তাহলে চীন কিন্তু গণতন্ত্র নয়। কেন না? সেখানে মানুষ কিন্তু সরাসরি তাদের যে সর্বাধিনায়ক, তাদের যে নেতা, তাকে কিন্তু সিলেক্ট করার কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না, তাই তাকে বলা হচ্ছে প্রজাতন্ত্র। তাহলে দেখুন, তাহলে আমরা ইংল্যান্ডকে পেলাম যাকে আমরা বলছি গণতান্ত্রিক দেশ, এবং একই সঙ্গে আমরা চীনকে পেলাম যাকে আমরা বলছি প্রজাতান্ত্রিক দেশ। এইবার ভারতবর্ষে চলে আসুন। ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। কেন গণতান্ত্রিক, কেন প্রজাতান্ত্রিক? দেখুন, আপনি আমি আমরা সবাই কিন্তু ভোট দিচ্ছি। এই তো লোকসভার ভোট আসছে, সবাই ব্যস্ত হয়ে যাব ভোট দেওয়ার জন্য। তাহলে আমরা সবাই কিন্তু ভোট দিয়ে কিন্তু কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী হবেন তাকে কিন্তু নির্বাচন করব। তাহলে এখানে কিন্তু আমরা ভারতবাসী আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা কিন্তু প্রয়োগ করতে পারছি ভোটের মধ্যে দিয়ে। আমরা কিন্তু আমাদের যে সর্বাধিনায়ক হবে তাকে কিন্তু ভোটের মধ্যে দিয়ে আমরা কিন্তু বেছে নিতে পারছি। তাই হচ্ছে ভারতবর্ষ গণতান্ত্রিক। আবার দেখুন যে আমরা ভোট দিয়ে কিছু মানুষকে জেতালাম, সেখান থেকে একজন প্রধানমন্ত্রী হলো, এবং সেই মন্ত্রিসভার যারা রয়েছে তারা কিন্তু জিতে গিয়ে তারা আবার ভোট দিল। তারা ভোট দিয়ে আর একজন রাষ্ট্রনায়ককে সেখান থেকে নির্বাচিত করলো, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। তাহলে এই যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির নির্বাচন হওয়ার যে ভোট সেটা কিন্তু জনগণ দিল না, সেটা দিল আমরা যাদেরকে নির্বাচন করেছি তাদের দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হলো। তাহলে সেই নির্বাচনে কিন্তু পরোক্ষভাবে জনগণের হাত কিন্তু আছে। রাষ্ট্রপতির ছেলে বা মেয়ে তিনি আবার রাষ্ট্রপতি হবেন এটা কিন্তু নয়। কাজেই সেখানে কিন্তু রাজতন্ত্রের কোনো জায়গা নেই। তাহলে এটাই হচ্ছে ভারতবর্ষের যে আমাদের যে শাসনতন্ত্র, ভারতবর্ষের যে পরিকাঠামো, সেটাই যেখানে আমরা একদিক থেকে গণতন্ত্রকে স্থান দিতে পারছি। কেন না? আমরা নিজেদের ভোট দিয়ে আমাদের যে নেতা, আমাদের যে দেশনায়ক তাকে কিন্তু নির্বাচন করছি। আবার সেই নির্বাচনের মধ্যে দিয়ে সেই নির্বাচিত মানুষজন কিন্তু আবার আরেকজনকে নির্বাচন করছে, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের সর্বাধিনায়ক। কাজেই সেই সর্বাধিনায়ক তিনিও কিন্তু পরোক্ষভাবে আমাদের দ্বারাই নির্বাচিত হচ্ছেন। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্যই বলা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ। কিন্তু দেখুন, সেখানে উদাহরণ হিসাবে ইংল্যান্ডের কথা বলেছিলাম, সেখানে শুধুমাত্র গণতন্ত্র রয়েছে। হ্যাঁ, আবার উদাহরণ হিসাবে চীনের কথা বলেছিলাম, সেখানে শুধু প্রজাতন্ত্র রয়েছে। তাহলে এখন থেকে আপনাকে যখন বলা হবে যে গণতন্ত্র আর প্রজাতন্ত্র দুটো একই জিনিস, আলাদা কিছু নেই, তখন আপনি কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পরে প্রতিবাদ করবেন যে না বস, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সে দুটি কিন্তু একই জিনিস নয়। গণতন্ত্র হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে এই লোকসভা ভোটের আবহে যারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন এবং কিছুদিন পর যারা তাদের গণতান্ত্রিক, তাদের প্রজাতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে ভোট দিতে যাবেন, তারা অবশ্যই আজকের পর থেকে কিন্তু জেনেই ভোট দিতে যাচ্ছেন যে কেন গণতন্ত্র,
কেন প্রজাতন্ত্র। এখন এই গণতন্ত্র আর প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য একটা খুব সহজ উদাহরণ দিয়ে আজকের ভিডিওটাকে শেষ করব। যদিও এখানে তর্ক বিতর্ক যুক্তি থাকতে পারে, কিন্তু আপাতভাবে বিষয়টিকে বোঝার জন্য, ভারতবর্ষ যদি গণতান্ত্রিক দেশ না হতো তাহলে আমরা প্রধানমন্ত্রীকে কিন্তু পেতাম না, এবং ভারতবর্ষ যদি সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশ না হতো তাহলে আমরা রাষ্ট্রপতিকে পেতাম না। আশা করি এইবার বিষয়টা পরিষ্কার হয়েছে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তার সঙ্গে যারা ভারত মাতাকে ভালোবাসো তারা অবশ্যই এই ভিডিওর নিচে ভারত মাতার জয় কমেন্ট করবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।